ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু অ্যানাদার ডে ইন দ্য লাইফ অফ এ রিমোট সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন বাংলাদেশ। এখন বাজে সন্ধ্যা 6টা আর আমি এসেছি একটা কোওয়ার্কিং স্পেসে। কোওয়ার্কিং স্পেস হচ্ছে একটা অফিস স্পেস যেটা মাল্টিপল কোম্পানির এমপ্লয়িজ একসাথে শেয়ার করতে পারে। যারা রিমোট জব করে তাদের জন্য এটা একটা ভালো অপশন, কারণ অনেক সময় বাসায় অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন লোডশেডিং হতে পারে অথবা গেস্ট আসতে পারে, যার জন্য বাসায় হয়তো কাজে ফোকাস করা টাফ হয়ে যায়। তখন এরকম একটা কোওয়ার্কিং স্পেসে এসে ইজিলি কাজ করা যায়। আমি যেখানে আছি এই কোওয়ার্কিং স্পেসটার নাম দি অ্যাটেনশন নেটওয়ার্ক অ্যান্ড এটা অবস্থিত কাউরান বাজারে। আজকে আমি এখানে আমার কালকের এক্সামের জন্য পড়াশোনা করব, অ্যাসাইনমেন্টস কমপ্লিট করব আর আপনাদের সাথে শেয়ার করব একদম জিরো থেকে শুরু করে একটা রিমোট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবের জন্য স্কিলস, এডুকেশনাল রিকোয়ারমেন্টস অ্যান্ড ওভারঅল কী কী প্রয়োজন। প্রথমেই আসা যাক স্কিলসে। আপনাকে শুরু করতে হবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে শুরু করা উচিত। ল্যাঙ্গুয়েজ আসলে ম্যাটার করে না, ম্যাটার করে প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো। তাই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে পারেন। পাইথন, জাভাস্ক্রিপ্ট এসবের সিনট্যাক্সগুলো একটু ইজি, মানে একটা কাজ আপনি যদি C++-এ 10 লাইন কোড করে করেন, সেম কাজটাই আপনি পাইথনে 5 লাইনে করতে পারবেন। বাংলাদেশের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা শেখানো হয় সেটা হচ্ছে সি বা C++ বা জাভা এসবের সিনট্যাক্স পাইথন বা জাভাস্ক্রিপ্ট থেকে একটু কঠিন। তাই অনেকে বলে শুরুতে কঠিনটা দিয়ে শিখলে পরে ইজিটাতে শিফট করতে সুবিধা হয়। কিন্তু আমার কাছে মনে হয় আপনি শুরুতেই যদি কঠিনটা দিয়ে শুরু করেন অ্যান্ড কঠিন হওয়ার কারণে যদি শিখতে আপনার ইন্টারেস্টই চলে যায়, তাহলে তো আলটিমেটলি কোনো লাভ হবে না। তাই আপনি ইজিটা দিয়ে স্টার্ট করতে পারেন। আপনি যখন দেখবেন ইজিলি আপনি অনেক কিছু শিখতে পারছেন, তখন কিন্তু আপনার শেখার ইন্টারেস্টটা বেড়ে যাবে, তখন কঠিন কোনো ল্যাঙ্গুয়েজে শিফট করা আপনার জন্য সহজ হবে। সিনট্যাক্স ইজি বা হার্ড যেটাই হোক, লুপ, কন্ডিশনস, ফাংশনস এই বেসিক কনসেপ্টগুলো কিন্তু সব ল্যাঙ্গুয়েজের জন্য একই। তাই শুরুতে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেটা টাইপ, লুপ, কন্ডিশন, ফাংশন এই কনসেপ্টগুলো শিখে ফেলতে হবে। এরপরে শিখতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা অনেক ভালো মতো শিখতে হবে, কারণ মোস্টলি দেখা যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে ইন্টারভিউগুলোতে কোয়েশ্চেন থাকেই। তাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এসব টপিক ভালো মতো শিখতে হবে। আপনি যদি শুরুতেই জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করেন, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খুব ভালো মতো বুঝতে পারবেন, কারণ জাভা একটা প্রপার অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। কিন্তু এটা একদম ম্যান্ডেটরি না। পাইথন বা অন্য অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ দিয়েও আপনি এটা শিখতে পারবেন। এরপরে যেটা শিখতে হবে সেটা হলো ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস। এটা হচ্ছে সবচেয়ে কঠিন অ্যান্ড সবচেয়ে ক্রুশাল একটা পার্ট। কোম্পানিগুলোতে হায়ারিং হয় দুই ধরনের। একটু বড় কোম্পানিগুলোতে হায়ারিং হয় মোস্টলি এই ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমসের উপর বেস করে, আর স্টার্টআপ বা একটু ছোট কোম্পানিগুলোতে হায়ার করা হয় টেক স্ট্যাকের উপর বেস করে। টেক স্ট্যাক নিয়ে আমরা সামনে আরও ডিটেলসে কথা বলবো। তো মোস্ট অফ দ্য কোম্পানিতে আপনাকে ইন্টারভিউয়ে এই ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস রিলেটেড প্রবলেম সলভ করতে দেওয়া হবে। তাই ডেটা স্ট্রাকচার খুব ভালো মতো শিখতে হবে অ্যান্ড ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য লিড কোডে প্র্যাকটিস করতে হবে। এরপরে শিখতে হবে একটা টেক স্ট্যাক। একটা স্ট্যাক হলো অনেকগুলো টেকনোলজি, ল্যাঙ্গুয়েজ, ফ্রেমওয়ার্ক, ডেটাবেস এসবের সমন্বয়। যেমন এখন সবচেয়ে ট্রেন্ডিং একটা স্ট্যাক হচ্ছে মার্ন স্ট্যাক। এম এ মঙ্গোডিবি যেটা হচ্ছে একটা ডেটাবেস, ইতে এক্সপ্রেস যেটা একটা নোড.js এর ফ্রেমওয়ার্ক, আর এ রিয়াক্ট যেটা একটা ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, আর এন এ নোড.js যেটা একটা জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট ফর ব্যাকএন্ড। তো এরকম বিভিন্ন স্ট্যাক হয়, যে কোনো একটা শিখতে পারেন যদি ওয়েব ডেভেলপমেন্টের দিকে আসার ইচ্ছা থাকে। মোবাইল অ্যাপ্লিকেশনের দিকে যাওয়ার ইচ্ছা থাকলে ফ্লাটার, কোটলিন, সুইফট এসব শিখতে পারেন। এরকম ওয়েব বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখার জন্য ইফেক্টিভ ওয়ে হচ্ছে কোনো একটা কোর্স ফলো করা। কারণ কোর্সে একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, রিসোর্সগুলো সিরিয়ালি সাজানো থাকে, সো কোনটার পরে কোনটা শিখতে হবে এসব ইজিলি ফলো করা যায়। কিন্তু কোর্স নিয়ে মানুষের মধ্যে একটা মিসকনসেপশন আছে। অধিকাংশ মানুষ মনে করে একটা কোর্স করলেই কোর্স শেষে একদম চাকরি পাওয়া যাবে, তাই তারা খুব কনফিউজড থাকে যে কোন কোর্সটা করবে, কোন কোর্সটা চাকরি পাওয়ার জন্য বেস্ট হবে। বাট ইন রিয়ালিটি বেশিরভাগ এসব কোর্সই বিগিনার লেভেলের কোর্স অ্যান্ড তাদের কোর্স কন্টেন্ট মোটামুটি একই হয়। এসব কোর্স করে চাকরি পাওয়া যাবে না, কিন্তু শুরু করার জন্য এই কোর্সগুলো একটা ভালো স্টার্টিং পয়েন্ট। কারণ আপনি যখন শুরু করছেন তখন আপনি কিছুই জানেন না। আপনার একটা গাইডলাইন দরকার, একটা রোডম্যাপ দরকার, যেটা আপনাকে দেখাবে কোথায় থেকে শুরু করতে হবে অ্যান্ড কিভাবে আগাতে হবে। ভালো একটা কোর্স শেষ করে আপনি চাকরি হয়তো পাবেন না, কিন্তু আপনি এটা বুঝতে পারবেন
যে চাকরি পাওয়ার জন্য আপনাকে আরও কী কী শিখতে হবে, অ্যান্ড সেগুলো তখন আপনাকে নিজে নিজেই শিখতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা কনস্ট্যান্টলি ইভলভিং ফিল্ড। একটা কোর্স করে আপনি শুধুমাত্র সেই কোর্সে শেখা জিনিসগুলো দিয়েই সারা জীবন চাকরি করে যাবেন এরকম হবে না। আপনার প্রচুর সেলফ স্টাডি করতে হবে, অর্থাৎ নিজে নিজে নতুন জিনিস শেখার আগ্রহ থাকতে হবে। আজ আপনি রিয়্যাক্ট শিখলেন, দেন দেখা যাবে 5 বছর পর হয়তো রিয়্যাক্ট একটা অবসোলেট লাইব্রেরি, নতুন লাইব্রেরি চলে এসছে, তখন আপনাকে সেটা শিখতে হবে। সো একটা কোর্স করেই যে আপনার ক্যারিয়ার একদম সেট হয়ে যাবে ব্যাপারটা এরকম না। তাই কোর্সের পিছনে না ছুটে বেসিক্স ভালো মতো শিখতে হবে, যাতে যে কোনো ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্কে ইজিলি শিফট করা যায়। এর সাথে আপনাকে যে কোনো একটা রিলেশনাল ডেটাবেজও ভালোভাবে শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক এসব শেখার পাশাপাশি আপনাকে গিট অ্যান্ড গিটহাব ব্যবহার করে ভার্সন কন্ট্রোলিং শিখতে হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট। সব কোম্পানিতেই আপনি যাই ডেভেলপ করেন, গিটহাব আপনাকে ব্যবহার করতেই হবে। তাই সব জব ডেসক্রিপশনেই দেখা যায় এটা একটা রিকোয়ারমেন্ট থাকেই। আচ্ছা, তো আপনি এখন একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখেছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখেছেন, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম শিখেছেন, আর একটা টেক স্ট্যাকও শিখেছেন। এবার আপনাকে এই সবগুলো ব্যবহার করে প্রজেক্ট তৈরি করতে হবে। এতদিন আপনি শুধু থিওরিটিক্যাল জিনিস শিখেছেন, এবার আপনাকে রিয়েল প্রজেক্টে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এখন প্রজেক্টে আজকাল ই কমার্স প্ল্যাটফর্ম, ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম এই টাইপ বেসিক প্রজেক্ট সবাই বানায়। তাই আমি সাজেস্ট করব আরেকটু ডিফারেন্ট অ্যান্ড কমপ্লেক্স কিছু করতে। যেমন জেমিনি বা চ্যাটজিপিটি এপিআই ব্যবহার করে এআই রিলেটেড কিছু করতে পারেন। একটা বেসিক রাইড শেয়ারিং অ্যাপ বানাতে পারেন, যেটাতে আপনি ডায়াক্সট্রা অ্যালগোরিদম ব্যবহার করবেন শর্টেস্ট পাথ খুঁজে বের করার জন্য। এই টাইপ প্রজেক্ট সিভিতে থাকলে অ্যান্ড ঠিকমতো মেনশন করতে পারলে রিক্রুটারদের দৃষ্টি আকর্ষণ করা যায়। এগুলোই ছিল রিমোট জবের জন্য রিকোয়ার্ড স্কিলস। এবার কথা বলা যাক স্কিলস ছাড়া অন্য যেই বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে। প্রথমেই বলি এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। অধিকাংশ রিমোট জবেই আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না। আপনি সিএসসি ডিপার্টমেন্টের হন অথবা যেই ডিপার্টমেন্টেরই হন, কোম্পানির আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো লাভ নাই। কোম্পানি শুধু জানতে চায় যে তাদের যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আপনি করে দিতে পারবেন কিনা। সেটা যদি আপনি পারেন, তাহলে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যাই হোক, চাকরি আপনি পাবেন। এরপর আসা যাক এক্সপিরিয়েন্সে। রিমোট জবের জন্য আপনার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স প্রয়োজন। গত 1.5-2 বছরে রিমোট পজিশনসের জন্য আমি যত রিক্রুটমেন্ট পোস্ট দেখেছি, অলমোস্ট সবগুলোতেই এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড ছিল। কারণ আপনি যখন রিমোটলি একটা কোম্পানিতে জয়েন করছেন, তখন কিন্তু আপনাকে স্ক্র্যাচ থেকে সব কিছু শেখানোর মতো সময় বা রিসোর্স তাদের থাকে না। একটা ফিজিক্যাল অফিসে একজন জুনিয়রকে একজন সিনিয়র ইজিলি সব কিছু শিখিয়ে নিতে পারে, কারণ তারা দুইজনই একই সাথে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে অফিসে স্পেন্ড করছে অ্যান্ড যখন ইচ্ছা তখন ইজিলি কমিউনিকেট করতে পারছে। কিন্তু রিমোট জবে এটা পসিবল না। বিভিন্ন এমপ্লয়ি এখানে বিভিন্ন দেশের হতে পারে, তাই তারা বিভিন্ন টাইম জোন অনুসারে কাজ করতে পারে। আপনি চাইলেই আপনার কলিগকে একটা কোয়েশ্চেন করতে পারছেন না যখন ইচ্ছা তখন, কারণ কমিউনিকেশন মোস্টলি হচ্ছে একটা টেক্সট মেসেজের মাধ্যমে। তাই কোম্পানিগুলো একটু এক্সপিরিয়েন্সড মানুষ চায়, যাকে হয়তো সব কিছু তাদের স্ক্র্যাচ থেকে শিখিয়ে নিতে হবে না। এই জন্য ভালো একটা কোম্পানিতে যেখানে আপনার ক্যারিয়ারের আসলেই গ্রোথ হওয়ার পসিবিলিটি আছে, এরকম জায়গায় বিগিনার হিসেবে রিমোট ইন্টার্নশিপ পাওয়া অলমোস্ট ইম্পসিবল, আনলেস ইউ আর ভেরি ভেরি লাকি অর এক্সট্রা অর্ডিনারিলি ট্যালেন্টেড। এখন প্রশ্ন আসতে পারে যে সবাই যদি এক্সপিরিয়েন্স চায়, তাহলে এক্সপিরিয়েন্সটা গেইন করব কোথায় থেকে? আপনি যদি একজন গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে আপনি দেশেই 1-2 বছর একটা অনসাইট জব করে এই এক্সপিরিয়েন্সটা গেইন করতে পারেন। কিন্তু একজন স্টুডেন্ট হিসেবেও একটু হার্ডওয়ার্ক করলে আপনারা এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন। এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো আরেকটা ভিডিওতে। রিমোট জবের জন্য কি কি লাগবে এটা তো জানলাম, কিন্তু জবগুলো খুঁজে পাবো কোথায়? জব খুঁজে পাওয়ার জন্য 2টা ইফেক্টিভ ওয়ে আছে। একটা হচ্ছে লিঙ্কডইন, আর একটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। মোটামুটি জার্নির শুরুর দিকেই আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর সেখানে যারা আপনার ইউনিভার্সিটির সিনিয়র্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির সিনিয়র্স, তাদের সাথে কানেক্টেড হতে হবে। এখানে একটা জিনিস বলে রাখি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা ফুললি টেকনিক্যাল ফিল্ড। আপনার নিজের যদি স্কিল না থাকে, আপনার নেটওয়ার্ক যতই স্ট্রং হোক, আপনি কিন্তু চাকরি পাবেন না। নেটওয়ার্কিং মানে এই না যে আপনাকে দিনরাত শুধু সিনিয়রদের তেল দিতে হবে বা ইন্ডাস্ট্রিতে আপনার রিলেটিভ থাকতে হবে। আপনার যদি রিলেটিভ থাকে অ্যান্ড সে যদি আপনাকে জব দেয়ও, তাও আপনি সেখানে টিকতে পারবেন না যদি আপনার স্কিলস না থাকে। সিনিয়রদের সাথে কানেক্টেড হওয়ার পর তাদের সাথে ভালো একটা রিলেশন তো বিল্ড করতেই হবে। সাথে সাথে আপনার নিজের কাজ নিয়েও লিঙ্কডইনে পোস্ট করতে হবে, তাদের ফিডব্যাক নিতে হবে।
যাতে তারা আপনার স্কিলস সম্পর্কে জানতে পারে। এর ফলে পরে যখন এরকম একটা রিমোট জব ওপেনিং তারা দেখবে, তখন তারা আপনাকে সেখানে রেকমেন্ড করতে পারে। এগেইন, রেকমেন্ড করলেই আপনার যে চাকরি হয়ে যাবে তা না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে চাকরির জন্য আগে দরকার আপনার স্কিলস, তারপর অন্য সব কিছু। এছাড়াও লিঙ্কডইনের জবস সেকশনে বিভিন্ন রিমোট ওপেনিং পাওয়া যায়, সেগুলোও আপনারা দেখতে পারবেন। অনেক জব ওপেনিং আবার ফেকও হয়, তাই যেই কোম্পানি রিক্রুট করছে তাদের লিঙ্কডইন পেজ, ওয়েবসাইট এসব ভালো করে চেক করে দেখতে পারেন আপনারা অ্যাপ্লাই করার আগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেছেন, যার জন্য আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। লাস্ট ভিডিওটা দেখেছেন 15,000 মানুষ এবং আমাদের চ্যানেলেও প্রায় সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে 2300 মতো। আমি কখনোই ভাবিনি যে এত দ্রুত আমি এরকম সাড়া পাবো। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এটার জন্য। নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাতে পারেন কমেন্টসে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে মেসেজ দিতে পারেন ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। আমি চেষ্টা করি সেখানে সবাইকে রিপ্লাই করার, কিন্তু মেসেজ দিলে কাইন্ডলি শুধু হাই বা হ্যালো না লিখে ডিরেক্ট আপনি কি জানতে চাচ্ছেন সেটা লিখলে আমার জন্য রিপ্লাই করা একটু সহজ হয়। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।